আপনারা প্রায় সকলেই বারুইপুর ঘটনা সম্পর্কে কিন্তু জেনে গিয়েছেন এবং সেখানে একজন অভিযুক্ত অর্থাৎ প্রভাস মণ্ডলকে কিন্তু এনকাউন্টার করা হয়েছে। তো এই এনকাউন্টার কতটা সঠিক এবং কতটা ভুল সেটা নিয়ে কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী তিনি কি বলছেন তার বক্তব্যটি আপনারা শুনুন। অটোপসি রিপোর্ট বলছে যে গুলিটা খুব কাছ থেকে করা হয়েছে, তার মানে গায়ে ঠেকিয়ে রিভলভার চালানো হয়েছে। একজন অফিসারের সার্ভিস রিভলভার নিয়ে ছুটে পালাচ্ছে, অদ্ভুত কথা। একজন অফিসার তিনি কি কম্পিটেন্ট নন নিজের সার্ভিস রিভলভারকে প্রোটেক্ট করার জন্য? এই লোকটি যাকে অ্যারেস্ট করেছিল এবং এনকাউন্টার করলো প্রভাত মণ্ডলকে, এই প্রভাত মণ্ডলের কাছ থেকে অনেক ইনফরমেশন বেরিয়ে আসছিল যেগুলোতে ওই শাসক দল আশ্রিত ওই ব্যক্তিগুলির অসুবিধা হচ্ছিল। যখন আসামি পালিয়ে যাচ্ছে তখন তাকে গুলি করার হলে তার হাঁটুর নিচে পায়ের দিকে গুলি করার কথা। গুলিটা লেগে যাচ্ছে পিঠে, বুকে, কি করে হচ্ছে? যে স্টোরিটা সবার সামনে আনা হয়েছে, যে গল্পটা ফাঁদা হয়েছে, তাতে বলা হচ্ছে যে সার্ভিস রিভলভারটা ছিনিয়ে নিয়ে পালাচ্ছিল। পালাতে গেলে তো বেশ কিছুটা এগিয়ে যাওয়ার কথা, তাহলে কিছুটা দূর থেকে গুলিটা চলার কথা। তা হয়নি কিন্তু। বারুইপুর ঘটনাতে দেখতে পেয়েছি প্রথমবার বাংলায় এনকাউন্টার করা হয়েছে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে। সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে কি এনকাউন্টার করা যায় আইনে? কি না, এনকাউন্টারটা কখনোই আইনত মানে আইনানুগ ব্যবস্থা নয়। এনকাউন্টার ঘটনাক্রমে ঘটে যেতে পারে, এটা এক্সেপশনাল ক্ষেত্রেই হতে পারে, মানে কোনো ব্যতিক্রমী ক্ষেত্রেই এটা ঘটে যেতে পারে। এবং যখনই ব্যতিক্রম এই ধরনের ঘটনা ঘটবে তখনই মানে এই এনকাউন্টার, যে এনকাউন্টারটাকে আপনি উল্লেখ করবেন সেই এনকাউন্টারের এগেনস্টে একটা মামলা ফাইল হবে এবং তার ডিটেল একটা ইনভেস্টিগেশন হবে যে যারা ওই এনকাউন্টারে ইনভলভ ছিল তারা সত্যি কথা বলছে কি না, বা কেন এইভাবে গুলি করতে হলো, বা কেন গুলিটা চললো, এটার একটা ইনভেস্টিগেশন হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে এনকাউন্টার হবে কেন। প্রথম কথা হচ্ছে কেউ যখন আসামি পালিয়ে যাচ্ছে তখন তাকে গুলি করার হলে তার হাঁটুর নিচে পায়ের দিকে গুলি করার কথা। গুলিটা লেগে যাচ্ছে পিঠে, বুকে, কি করে হচ্ছে? এইটা একটা ঘটনা। দু নম্বর ঘটনা হচ্ছে যে গুলি চালিয়ে দিল, একজন অফিসারের সার্ভিস রিভলভার নিয়ে ছুটে পালাচ্ছে, অদ্ভুত কথা। একজন অফিসার তিনি কি কম্পিটেন্ট নন নিজের সার্ভিস রিভলভারকে প্রোটেক্ট করার জন্য? তাহলে তো তার এগেনস্টে এটা একটা বড় মানে অভিযোগ যে সে তার নিজের সার্ভিস রিভলভার প্রোটেক্ট করতে পারে না। তাহলে সে ওই পোস্টটা হোল্ড করতে পারে কি? তার ওই পোস্টে থাকার রাইটই নেই, তার কাছে রিভলভার থাকার কথাই না। প্রথম কথা। দ্বিতীয় কথা, আজকেই আমি খবরটা দেখলাম যে অটোপসি করার আগে যে এক্স-রে হয় সেই এক্স-রেতে এই প্রভাস মণ্ডল, ওর বডির ভেতরে কোনো বুলেট ঢুকে নেই, অর্থাৎ বুলেট ঢুকে বেরিয়ে গেছে এরকম কিছুই হয়ে থাকবে। তার মানে খুব কাছ থেকে গুলিটা চালানো হয়েছে। খুব কাছ থেকে মানে প্রায় পয়েন্ট ব্ল্যাঙ্ক, মানে গুলিটা লেগে বেরিয়ে চলে গেছে এই রকম। তার মানে যদি যে স্টোরিটা সবার সামনে আনা হয়েছে, যে গল্পটা ফাঁদা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে মানে তাতে বলা হচ্ছে যে সার্ভিস রিভলভারটা ছিনিয়ে নিয়ে পালাচ্ছিল। পালাতে গেলে তো বেশ কিছুটা এগিয়ে যাওয়ার কথা, তাহলে কিছুটা দূর থেকে গুলিটা চলার কথা। তা হয়নি কিন্তু। অটোপসি রিপোর্ট বলছে যে গুলিটা খুব কাছ থেকে করা হয়েছে, তার মানে গায়ে ঠেকিয়ে রিভলভার চালানো হয়েছে, গুলি চালানো হয়েছে। এটা যদি হয়ে থাকে তাহলে তো পুরো টিমের এক্ষুনি সাসপেন্ড হওয়ার কথা যারা ছিল ওখানে। দু নম্বর গেল, আত্মরক্ষার জন্য তারা এরকম পদক্ষেপ নিয়েছে। হ্যাঁ, এটা আত্মরক্ষা। এই তো যে স্টোরিটা বলছে, যে গল্পটা ফেঁদেছে, এটা পুরোটাই সর্বৈব মিথ্যে বলেই মনে হচ্ছে। সেটা আবার ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনটা হওয়া দরকার। প্রথম কথাই হচ্ছে এটা ইনভেস্টিগেশন হওয়া দরকার, এইটাই আমি বারবার করব। এবং ইনভেস্টিগেশনে যাদের দোষী পাওয়া যাবে তাদের যেন শাস্তিটা হয়। এরপরের কথাটা হচ্ছে যে গুলি যে চালানো হলো, গুলিটা কেন কোমরের ওপরে চললো? পালিয়ে যাচ্ছিল, আত্মরক্ষার চেষ্টা হচ্ছিল, সবই বুঝলাম, কিন্তু তাহলে তো হাঁটুর নিচে গুলি করার কথা, কোমরের নিচে থাকার কথা। কেন মানে কোমরের ওপরে গুলি লাগবে কেন?
এই জায়গাটায় কোনো উত্তর পাওয়া যায়নি। রাত্রি 12:45 কোনো এভিডেন্স না রেখে, কোনো ভিডিওগ্রাফি না করে কেন এইভাবে রিকনস্ট্রাকশন করতে নিয়ে যাওয়া হলো রাতের অন্ধকারে, এটার কোনো উত্তর তো সাধারণ মানুষ অনেকেই জানতে চাইছেন সব ধরনের রিকনস্ট্রাকশন কি এরকম রাতের বেলায় হয়ে থাকে? সাধারণ মানুষ, আমারও তো এটাই জানার যে কেন এইভাবে এটা কেন করা হলো। উল্টো দিক থেকে আবার দেখা যাচ্ছে যে শাসক দল আশ্রিত কিছু লোকজন, তারা এই লোকটি যাকে অ্যারেস্ট করেছিল এবং এনকাউন্টার করলো, প্রভাত মণ্ডলকে, এই প্রভাত মণ্ডলের কাছ থেকে অনেক ইনফরমেশন বেরিয়ে আসছিল যেগুলোতে ওই শাসক দল আশ্রিত ওই ব্যক্তিগুলির অসুবিধা হচ্ছিল। তা সেই নিয়েও তো কিছু মানে ভিডিও রেকর্ডিং আমি শুনলাম, সত্য অসত্য আমি জানি না, কিন্তু যা ভিডিও রেকর্ডিংয়ে শুনতে পেলাম তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওই লোকগুলোর অসুবিধে হচ্ছিল এই প্রভাত মণ্ডল যদি মানে সব কিছু বলে দেয় তাহলে। তাই ওর মানে গলাটা সারা জীবনের মতো বন্ধ করে দেওয়ার জন্য এই ব্যবস্থা বলেই মনে করা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে এই যে এনকাউন্টারটি করা হয়েছে এবং এই আইনজীবী যে সমস্ত অভিযোগগুলো তুলছে সেগুলো কি আসলেই সঠিক নাকি সেগুলো ভুল? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে সাধারণ মানুষও এই সত্যটা জানতে পারে যে এই এনকাউন্টারটি আসলে কতটা সঠিক ছিল এবং কতটা ভুল ছিল।